শ্রোতাদের শুভেচ্ছা। আজ আমি পড়ছি জনপ্রিয় কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাশের লেখা ভৌতিক গল্প সংকলন মর্গান হাউস রহস্য বইটি থেকে একটি গল্প। এরকম আরও গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বছর কয়েক আগে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত পেরিয়ে দার্জিলিং বেড়াতে গিয়েছিলেন লেখক। সেখান থেকেই গিয়েছিলেন কালিম্পংয়ে, উঠেছিলেন ভৌতিক রহস্যময় মর্গান হাউসে সপরিবারে। সেখানে এখনও রহস্যময় অনেক ঘটনা ঘটে। নির্জন করিডোরে রাতে কেউ হেঁটে বেড়ায়। বাথরুম থেকে ভেসে আসে পানি পড়ার শব্দ। অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় পাশ দিয়ে কে যেন দৌড়ে চলে যায়। মিসেস মর্গানের আত্মা এখনও নাকি গোটা প্যালেসে ঘুরে বেড়ায়। লেখক বিশ্বজিৎ দাশ একজন শিক্ষক, পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক। এসব ঘটনা শুনে প্রথমে বিশ্বাস করেননি। সাহস করে উঠেছিলেন মর্গান হাউসে। মুখোমুখি হয়েছিলেন রহস্যময় কিছু ঘটনার। সেই কাহিনী ছাড়াও আরও কিছু রহস্য রোমাঞ্চ গল্পগুলির সংকলন মর্গান হাউস রহস্য। মূল্য ৩০০ টাকা। প্রকাশ করেছে খ্যাতনামা প্রকাশনা সংস্থা সময় প্রকাশন। তাহলে চলুন শুরু করি। বইটিতে রয়েছে ১৪টি আধিভৌতিক ও রহস্য গল্প। আমি ফারজানা জাহিদ পড়ছি ইচ্ছে পাহাড় গল্পটি। ইচ্ছে পাহাড়। বিয়ের ২৫ বছর চলছে। এমন সময় প্রতিমা অসুস্থ হয়ে পড়ল। শৈলেন একের পর এক বিশেষজ্ঞ দেখালেন, অনেকগুলো টেস্ট করালো, অনেক ওষুধ খেলো প্রতিমা। কিছুতেই কিছু হলো না। ডাক্তার বললেন, এখন আর কিছু করার নেই, আপনি বরং ওনাকে নিয়ে হাওয়া বদল করে আসুন। কক্সবাজার, রাঙামাটি না বান্দরবন, কোন দিকে যাবে ঠিক করতে পারছিল না শৈলেন। শেষে আত্মীয় স্বজনরাই বলল, তোমরা বরং দার্জিলিংয়ে যাও। পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে গেলে দিনে দিনেই সড়ক পথে পৌঁছে যাবে। পাহাড়ি অঞ্চলেই তো সবাই হাওয়া বদল করতে যায়, তাছাড়া খরচও কম। প্রতিমাকে বলতেই রাজি হয়ে গিয়েছিল। ছেলেমেয়েরা সবাই বড় হয়ে গেছে, ব্যস্ত মানুষ তারা। কেউ সাথে আসতে পারল না। ওরা দুজনেই এসেছে। সপ্তাহখানেক আগে ওরা বাংলাবান্ধা হয়ে দার্জিলিংয়ে পৌঁছেছে। প্রতিমা তো মহা খুশি। সংসার, ছেলে মেয়ে ইত্যাদি নিয়ে বেচারি গত ২৫ বছরে কম কষ্ট তো করেনি। বিয়ের পর হানিমুন পর্যন্ত যায়নি। তখন হানিমুন শব্দটাই জানা ছিল না ওদের। দুটো সন্তান হওয়ার পর বেরিয়েছে ওরা দেশের ভেতরে। শুধু দুজনে মিলে বেড়ানো, সেটা জীবনে এই প্রথম। দার্জিলিংয়ে মহা খুশিতে ঘুরছে ওরা। জাপানি মন্দির, রক গার্ডেন, টাইগার হিল, বাতাসিয়া লুপ, দার্জিলিং মল সব ঘুরেছে ওরা। দুপুর আর রাতে খেয়েছে হোটেলে। একটা প্লেটে ভাত, ডাল, হরেক রকম সবজি, পাঁপড় সব মিলিয়ে একসাথে পরিবেশন করে। স্থানীয়রা এটাকে বলে থালি। খেতেও সুস্বাদু। আত্মীয় স্বজন সবার জন্যই কিছু না কিছু কিনেছে প্রতিমা। দার্জিলিংয়ের বিখ্যাত চা কিনেছে, শপিং মলের সিনেপ্লেক্সে মুভি দেখেছে। যেদিন টয় ট্রেনে চড়ল ওরা, প্রতিমার খুশি দেখে কে, যেন কিশোর বেলায় ফিরে গিয়েছিল ও। দীর্ঘশ্বাস ফেলে শৈলেন ভেবেছে, আরও আগেই এমন ভ্রমণ প্রয়োজন ছিল ওদের দুজনের জীবনে। হোটেলেই পরিচয় হলো ফারুক সাহেবের সাথে। তিনি ব্যাংকার, সপরিবারে দার্জিলিং এসেছেন দ্বিতীয়বারের মতন, থাকেন দিনাজপুরে। শৈলেনের সাথে পরিচিত হয়ে খুব খুশি হলেন। বিদেশের মাটিতে কাউকে পেলে খুব আপন মনে হয় দাদা, খুশি হয়ে বললেন ফারুক। আমাদের দার্জিলিং তো পুরোটাই দেখা শেষ, এখন কোথায় যাওয়া যায় বলুন তো? কাশিয়াং যেতে পারেন, সেটা দার্জিলিং আর শিলিগুড়ির মাঝেই পাবেন। কাশিয়াং এর মাঝে দেখে এসেছি। তাহলে মিরিক দেখে আসুন। সে তো আগামীকাল দেখে আসবো বলে ঠিক করে রেখেছি। আরও বেড়াতে চাইছি। আপনার বৌদি অসুস্থ। সব খুলে বললেন শৈলেন। ওহ, শুনে দুঃখ পেলাম। আপনি এখান থেকে কালিম্পং চলে যান। দার্জিলিং বাজার থেকে গাড়ি ছাড়ে। সুন্দর ছোট শহর,
রবীন্দ্রনাথ পর্যন্ত এসেছিলেন। ওখানে ওনার কাছারি বাড়ি আছে। সেখানে বসে উনি কাঞ্চনজঙ্ঘার চূড়ার অপূর্ব দৃশ্য অবলোকন করতেন আর লিখতেন। শুনেছি কালিম্পংও ছোট শহর, একদিনেই দেখা হয়ে যাবে যে, তারপর কোথায় যাব? শুনে হো হো করে হাসলেন ফারুক। আপনাকে দেখি ভ্রমণের নেশায় পেয়ে বসেছে। কালিম্পং থেকে ইচ্ছেগাঁও, লাভা, রিসাভ এগুলাতে যেতে পারেন। চাইলে সিকিমও ঘুরে আসতে পারেন। তাহলে আগে কোথায় যাব? কালিম্পং? কালিম্পংয়ে গেলেই সব রাস্তা পাবেন। আবার মন না চাইলে কালিম্পং থেকে শিলিগুড়ি চলে আসবেন। ফারুক সাহেব বিস্তারিত বুঝিয়ে বললেন। শৈলেন সেভাবেই করেছেন। দার্জিলিং থেকে কালিম্পংয়ে এসেছেন। ওখানে একদিন ঘুরেছেন। বেশ সুন্দর ছোট্ট শহর, পাহাড়ের মাঝে অবস্থিত। ডেলো পাহাড়টা খুব সুন্দর। প্রতিমা বেশ খুশি হয়েছে দেখে। ডেলো পাহাড় থেকে নিচে তাকালে ভুটান দেখা যায়। ওখান থেকে আবার চলে এসেছেন লাভাতে। এটা দার্জিলিং থেকে আরও উঁচুতে অবস্থিত একটি গ্রাম। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা গ্রাম, খুব সুন্দর, শুনশান নীরবতা। আছে বিশাল এক মনেস্ট্রি। সেটা দেখে প্রতিমা মুগ্ধ হয়ে বলল, ইচ্ছে করছে এখানেই থেকে যাই গো, এত সুন্দর গ্রাম। চলো তাহলে খোঁজ নেই, জায়গার দাম কত? হাসতে হাসতে বললেন শৈলেন। যে হোটেলে তারা উঠেছে তার নাম প্যারাডাইস। হোটেলের ম্যানেজারের সাথে কথা বললেন তিনি। কম বয়সী একটা ছেলে, নাম বিপুল, সদ্যই গ্র্যাজুয়েট করে বেরিয়েছে। কলকাতার ছেলে, হোটেল মালিকও কলকাতার। তার ভাড়া করা হোটেলটি চালানোর চাকরি নিয়ে সুদূর কলকাতা থেকে এত দূর এসেছে বিপুল। আপনারা কি রিসাভ যাবেন স্যার? জানতে চাইল সে। হ্যাঁ, কিভাবে যাব? আমাদের পিকআপ আছে, 800 রুপি ভাড়া। এখান থেকে কত দূরে? পাহাড়ের মধ্যে দিয়ে গেলে তো 4 কিলোমিটার। আপনারা লাগেজ নিয়ে তো আর হেঁটে যেতে পারবেন না, উঁচুতে উঠতে হবে। প্রতিমার শরীরের কথা ভেবে সেই চিন্তা বাদ দিলেন শৈলেন। বিপুলই সব ব্যবস্থা করল, গাড়ির ব্যবস্থা করল, রিসাবে হোটেল ঠিক করে দিল। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর, তাই যত উঁচুতে থাকবেন ততই সুন্দর দেখতে পারবেন। সেজন্যই আমি একেবারে উঁচুতে হোটেল ঠিক করে দিলাম। ছেলেটিকে অনেক ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠে বসলেন শৈলেন দম্পতি। আস্তে আস্তে উঁচুতে উঠতে শুরু করলো গাড়ি। বেশ কষ্টকর জার্নি। বেশ কয়েক জায়গায় রাস্তা ভেঙে গেছে, তাই উঠতে কষ্ট হলো। রিসাবে পৌঁছতেই চারপাশের নয়নাভিরাম দৃশ্য দেখে ওরা দুজনেই মুগ্ধ হয়ে গেলেন। পাহাড়ের মাঝ দিয়ে চলে গেছে রাস্তা, পরিষ্কার আর ঝকমকে। চারপাশে পাহাড়ি বুনো ফুলের সমারোহ, মাঝে মাঝে চমৎকার ডিজাইনের হোমস্টে আর খাবার হোটেল। পাহাড়ের গায়ে মেঘ বেড়াচ্ছে। মাঝে মাঝে রাস্তার উপরেই সাদা মেঘ এসে বসে আছে। হোটেলের নাম হিলস ভিউ। ম্যানেজারের নাম সুভাষ দিউবা, নেপালি। চমৎকার টোনে বাংলা বলতে পারেন। সুপ্রভাত স্যার, হিলস ভিউতে আপনাদেরকে স্বাগত, হেসে বললেন ভদ্রলোক। চমৎকার সাজানো গোছানো বেডরুম, পেছনে বারান্দা আছে। সেই বারান্দায় দাঁড়াতেই পেছনের পাহাড় আর তার কোল ঘেঁষে ছোট্ট নদী দেখা গেল। প্রতিমা ছোট্ট বাচ্চার মতো হাততালি দিয়ে উঠল। এখানে বারান্দায় বসে আমরা চা খাবো গো। শুনে হাসলেন সুভাষ। আপনারা বসুন, আমি চা আনছি। একটু পরে 50-50 বিস্কুট আর গরম গরম চা চলে এলো। এখানে ঠান্ডা কেমন পড়ে? শৈলেন জানতে চাইল। ওরে বাবা, শীতের সময় অনেক সময় বরফ পড়ে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, বেশ কষ্টই হয় মানুষের, সুভাষ বললেন। এখানকার মানুষ আয় করে কিভাবে? প্রতিমা বলল। সব পাহাড়িদের জীবন যেমন হয়, পর্যটন, লাকড়ি বিক্রি, নয়তো গাড়ি চালানো। এখানকার বেশিরভাগ যুবকই লেখাপড়া শিখুক বা না শিখুক, গাড়ি চালানো শিখবেই। সবারই লক্ষ্য থাকে একটা না একটা গাড়ির মালিক হওয়ার, সুভাষ বললেন। তাহলে তো এখানে অপরাধ হয় না বললেই চলে। একদম হয় না তা বলা যাবে না। চীনের মাল চোরাচালান হয়,
রাতের আধারে সেসব মালই আপনারা শিলিগুড়িতে কিনতে পারবেন কম মূল্যে। শিলিগুড়িতে কোথায় হয় বলুন তো? হংকং মার্কেট বলে ওটাকে। ফেরার সময় যাব তাহলে। দুপুরে কি কি খাবেন? আপনারা ভেজ না নন ভেজ? খাবার আইটেম সম্পর্কে জেনে নিলেন সুভাষ। এই দেখো দেখো কি সুন্দর, আঙুল তুলে দেখালেন প্রতিমা। কি দেখব? ও মা, এত সুন্দর ঝর্ণা তুমি দেখতে পাচ্ছ না? চশমা ঠিক করে চোখের উপর বসাতেই দেখতে পেলেন শৈলেন। চলো কাছে গিয়ে দেখে আসি, কয়েকটা ছবিও তুলে আসি। দেশে ফিরে গেলে সবাই জানতে চাইবে কোন কোন জায়গা দেখেছি, তখন কি বলবো? শৈলেন চুপ করে রইলেন। ভারতে ঢুকে প্রতিমা একবারও ছেলে মেয়েদের নাম পর্যন্ত উচ্চারণ করেনি। অভিমান হতে পারে। অসুস্থ মা এতদূর এলো, একজন সাথে পর্যন্ত আসতে পারল না। সবাই এত ব্যস্ত, আশ্চর্য। পাহাড়ের পাদদেশে ছড়িয়ে আছে অসংখ্য পাথর। তারই উপর দিয়ে সাবধানে হেঁটে হেঁটে ঝর্ণার কাছে পর্যন্ত গেলেন ওরা। স্নান করবে নাকি? এই অবেলায়? ওরে বাবা না, তার চেয়ে কিছুক্ষণ বসি। তুমি কিছু খাবে? এইখানে খাবার দোকান কোথায় পাবে তুমি? শৈলেন হাসলেন। আমি কি তোমার মতন শুধু রাস্তার খাবার কিনে খাই? আমি আমার খাবার সাথে নিয়েই চলি। একটা পাথরের উপর বসে ব্যাগ থেকে আপেল, বিস্কুট, কলা বের করলো প্রতিমা। এগুলো কি কিনে আনা নয়? সকৌতুকে জানতে চাইলেন শৈলেন। এগুলো কিনে আনা, কিন্তু কড়া তেলে ভাজা খাবার তো নয়। বিস্কুটের প্যাকেট খুলে স্বামীর দিকে বাড়িয়ে দিলেন প্রতিমা। নিতে গিয়ে হঠাৎ স্থির হয়ে গেলেন শৈলেন। প্রতিমার পেছনে পাথরের আড়ালে একজন লোক উকিঝুঁকি মারছে। হাত ইশারায় লোকটিকে ডাকলেন। লোকটি আড়াল ছেড়ে এগিয়ে এলো। ভালো করে খেয়াল করলেন শৈলেন। পাহাড়ি চেহারা, পরনের পোশাক ছেঁড়া, ছোট ছোট চোখ, মধ্যবয়স্ক। লোকটি এদিক ওদিক তাকালো, তারপর সামনের একটা পাথরের উপর এসে বসল। আপ দোনো ট্যুরিস্ট হো? লোকটি বলল। হিন্দি পুরোপুরি বলতে না পারলেও শৈলেন ভালোই বুঝতে পারেন ভাষাটি। আমরা বাংলাদেশি, বেড়াতে এসেছি, শৈলেন বললেন। আপনাদের মাঝে সম্পর্ক কি? আমরা স্বামী স্ত্রী। প্রতিমা লোকটিকে বিস্কুট, কলা আর আপেল দিল। লোকটি নিল, গোগ্রাসে গিলতে লাগলো। আহারে, বেচারার খুব খিদে পেয়েছে। প্রতিমা বলল, দাও, খেতে দাও, আমরা তো হোটেলে ফিরেই খেতে পারবো। শৈলেন বলল। 3টে আপেল, 4টে কলা আর 2 প্যাকেট বিস্কিট খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল লোকটি। ঝর্ণার পানি আজলা ভরে পান করল। বাবু, আপনারা কোথায় উঠেছেন? রিসাবের হোটেলে উঠেছি। এখান থেকে কোথায় যাবেন? শিলিগুড়িতে ফিরে যাব, ওকে ডাক্তার দেখাবো। প্রতিমাকে দেখিয়ে বলল শৈলেন। ওনার কি অসুখ করেছে? হ্যাঁ। আপনারা যখন এত দূর এসেছেন, তাহলে ইচ্ছে পাহাড়ে গিয়ে মায়ের আরোগ্য কামনা করে আসুন। ইচ্ছে পাহাড়? নাম শুনিনি তো। সবাই শুনবে না বাবু। যারা এই পাহাড়কে, পাহাড়ের মানুষকে সত্যি সত্যি ভালোবাসবে, শুধু তারাই ইচ্ছে পাহাড়ের কথা জানতে পারে, তারাই যেতে পারে ওখানে। আমরা তো আপনার কাছেই জেনে ফেললাম। হাসলেন শৈলেন। এটাও ভগবানের ইচ্ছা, তিনি চান আপনারা ওখানে যান। ইচ্ছে পূরণের জন্য মানত করে আসুন। কিছু বলতে গিয়েও থেমে গেলেন শৈলেন। পাহাড়টা এখান থেকে কত দূর? বেশি দূর না বাবু, এই রাস্তা ধরে হেঁটে গেলেই দেখা পাবেন। শৈলেনরা যে পথে এসেছেন তার উল্টো দিকের রাস্তা দেখালেন বৃদ্ধ। যাবে নাকি প্রতিমা? হেসে জানতে চাইলেন শৈলেন। এত দূরে যখন এসেছি তখন তো যাওয়াই যায়, ভয়ের কিছু নেই তো? প্রতিমা জানতে চাইলেন। মনে হয় না, সত্যি কি আর ইচ্ছে পূরণ হয়? বৃদ্ধের কাছে জানতে চাইলেন শৈলেন। জবাবে বৃদ্ধ কিছু বললেন না। আরেকটা পাথরের গায়ে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইলেন। চলো যাই, প্রতিমা বললেন। আমি ভাবছি, ইচ্ছে পূরণ যদি হবেই, তাহলে তো মানুষের ভিড়ে হাঁটাই যেত না। শৈলেন বললেন।
সবাই সব কিছুর সন্ধান পায় না, তোরা পেয়েছিস। গিয়ে তোদের ইচ্ছে বলে আয়, দেখ পূরণ হয় কি না। বৃদ্ধ চোখ বন্ধ রেখেই বললেন। মাথা ঝাঁকালো শৈলেন। ঠিকই তো, এই বিশাল জগতের কতটুকুই বা জানে মানুষ। চলো যাই, দেখেই আসি। শৈলেন উদ্যোগী হলেন। আর শোন, ইচ্ছে পূরণ পাহাড়ের সামনে গেলেই দেখবি একটি গুহা। একজন প্রবেশ করে নিজের ইচ্ছে প্রকাশ করে আসবি। ভেতরে যাই দেখিস না কেন, বাইরে এসে সেটা প্রকাশ করবি না। কেন জানি বৃদ্ধের কথা শুনে কেঁপে উঠল ওরা দুজন। ভয়ে কেঁপে উঠল ওদের ভেতরটা। বিশাল পাহাড়টা যেন কালো পর্দা হয়ে দাঁড়িয়ে আছে, তবে ফিকে কালো। পাহাড়ের গায়ের যে গুহার গর্ত, তা আরও বেশি ঘন কালো। বিশাল পাহাড়ের মাঝে গুহার মুখ যেন ভয়ঙ্কর কোনো দৈত্যের মুখ। আকাশ কালো হয়ে আছে, দিনের আলোকে ম্লান করে দিয়েছে আকাশের গম্ভীর মুখ। বাতাসটা ভেজা ভেজা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। চলো ফিরে যাই, ফিসফিস করে বলল শৈলেন। কেন? প্রতিমা জানতে চাইল। জানি না, চিনি না, হঠাৎ একটা লোক বলল এখানে ইচ্ছে পূরণ হয়, অমনি আমরা চলে এলাম। ব্যাপারটা হাস্যকর মনে হচ্ছে না তোমার কাছে? না গো, মনে হচ্ছে না। ভগবান চাইছেন আমরা যেন কিছু একটা তার কাছে চাই। তার জন্য দেশ ছেড়ে এত দূরে পাহাড়ে এসে কেন চাইতে হবে? ফিসফিস করেই বলল শৈলেন। দেখো, ভগবান কি চান সেটা বোঝার ক্ষমতা আমাদের নেই। গুহার ভিতরে গিয়ে চাইলে হারানোর তো কিছুই নেই, তাহলে চাইবো না কেন? তুমি কি চাও না আমি ভালো হয়ে উঠি? কাঁদো কাঁদো স্বরে বলল প্রতিমা। বিব্রত বোধ করল শৈলেন। চাই, আন্তরিকভাবেই চাই তুমি ভালো হয়ে ওঠো। তোমাকে প্রচণ্ড ভালোবাসি আমি প্রতিমা। 25 বছর ধরে সুখে দুঃখে আমার পাশে আছো। নিজের জীবনের বিনিময়ে হলেও তোমার সুস্থতা চাই। ছি, ও কথা বলো না প্লিজ। তুমি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দাও আর এখানে অপেক্ষা করো। আমি শুধু যাব আর আসব, প্রতিমা বলল। তাই করল শৈলেন। মোবাইলের টর্চ জ্বালিয়ে প্রতিমা ধীরে ধীরে গুহায় প্রবেশ করল। কিছুক্ষণ এগিয়ে গেলেই একটা বাঘ। শৈলেন একটা বোল্ডারে বসলো, হেলান দিল পাহাড়ের গায়ে। প্রতিমার হাতে ধরা মোবাইলের আলো ধীরে ধীরে বাঘকে হারিয়ে গেল। সেদিকে তাকিয়ে বুকটা খা খা করে উঠল। বুঝতে পারল বেচারিকে অনেক ভালোবাসে। সত্যিই যদি সুযোগ থাকতো, নিজের জীবনের বিনিময়ে ওকে বাঁচানোর মন্দ হতো না। এভাবে কারো সুস্থ হওয়ার কথা না। প্রতিমা যদি পাহাড়ের কাছে কিছু চেয়ে শান্তি পায়, পাক না। চোখ বুঝল শৈলেন, মুখে স্মিত হাসি। হাসি মুখে গুহা থেকে বেরিয়ে এলো প্রতিমা। সত্যি ভালো লাগছে ওর, ঝরঝরে লাগছে নিজেকে। ক্লান্তি ভাবটা একদমই নেই আর। নতুন জীবন ফিরে পেয়েছে এমনই মনে হচ্ছে প্রতিমার। গুহা থেকে বের হয়ে এদিক ওদিক তাকালো প্রতিমা। শৈলেন কোথায়? ওই যে পাহাড়ের গায়ে হেলান দিয়ে শুয়ে আছে বেচারা, ক্লান্ত হয়ে ঘুমিয়েই পড়েছে বোধহয়। কই গো, তুমি কি ঘুমিয়েছ? প্রতিমা ডাকলেন। সাড়া দিল না শৈলেন। ওর গায়ে ঠেলা দিলেন প্রতিমা, নড়ল না শৈলেন। একরাশ আতঙ্ক চেপে ধরল প্রতিমাকে। কই গো, কি হলো? অত ঘুমালে চলবে? নিশ্চুপ হয়ে রইল শৈলেন। এদিক ওদিক তাকালেন প্রতিমা। চারপাশে ফুলের গন্ধ পেলেন তিনি। কোন ফুলের সুবাস তা অবশ্য বুঝতে পারলেন না তিনি। শৈলেন! প্রতিমার আর্তচিৎকার পাহাড়ের গায়ে প্রতিধ্বনি তুলল। শুনতে পেল না।